স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি। হ্যাঁ আমি আগের দিন বলেছিলাম কি স্যার এনজাইমের নামের শেষে এস থাকেই, তো এটা হ্যাঁ স্যার হ্যাঁ। রুল কি কোনো? না না, দেখো আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এনজাইমের যে ছটা ক্লাস আছে, সেই দেখবে ছটা ক্লাসই কিন্তু শেষ হয় এস দিয়ে। অক্সিডো রিডাকটেজ, আইসোমারেজ, হুম, ঠিক আছে, হাইড্রোলেজ, হ্যাঁ, লাইজ, ট্রান্সফারেজ, লাইগেজ, ঠিক আছে। এই যে সিক্স হুম। ক্লাসেস অফ এনজাইমস আছে, প্রত্যেকটাই এ এসি দিয়ে শেষ হয়, ঠিক আছে। আমি দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু হ্যাঁ, ইমপ্রেস আপন ইউ ইজ যে কোনো এনজাইম ইউজুয়ালি কোনো পার্টিকুলার সাবস্ট্রেটের পর যদি এজ হয়, হ্যাঁ, মানে পার্টিকুলার তাহলে গ্রুপ সেটা অফ এনজাইম। সাবস্ট্রেটের পর, না না, গ্রুপ অফ সাবস্ট্রেটের পর যদি এজ হয় ইউজুয়ালি সেটাকে ব্রেক করে। যেমনি ধরো প্রোটিন, প্রোটিয়েজ, তাহলে সেটা প্রোটিনকে ব্রেক করবে, ঠিক আছে। অ্যালডোল, অ্যালডোজ সুগার, তাহলে অ্যালডোলেজ, ঠিক আছে। এই যে ধরনের এনজাইম গুলো, লিপিড, লাইপেজ, মানে সেটাকে ব্রেক করবে আর কি। ওকে, এই জিনিসটাই জাস্ট আমি বলতে চেয়েছিলাম, দিস ইজ আ জেনারেলাইজড রুল। আর এনজাইমের আর নামের আপনি শেষে, একটা বলেছিলেন স্যার কি বিনা এস দিয়ে, মানে এস দিয়ে শেষ হচ্ছে না এরকম এনজাইমের নাম? হ্যাঁ, যদি কিছু পাও তোমরা তো আমি খুব শুনতে ইন্টারেস্টেড হব আর কি। হ্যাঁ স্যার, পেয়েছি তো। হ্যাঁ বলো। পেপসিন আর ট্রিপসিন এগুলোর শেষে সিন আছে, তো এস হ্যাঁ নাই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, হুম, হ্যাঁ। রেনিন, অ্যাবসলিউটলি। সো দিজ আর অলসো এনজাইমস, কিন্তু এগুলোতে এস দিয়ে শেষ হয় না। ওকে, না আমি ওইটাই তোমাদেরকে সেদিন বলতে চাইছিলাম, ওই অ্যালডোলেজের কথাটা বলে, যে সাবস্ট্রেটের ইনিশিয়েশন মানে, আর তারপর যদি এস থাকে ইউজুয়ালি না, জেনারেলাইজ রুল, সেটাকে ব্রেক করে। প্রোটিয়েজ, লাইপেজ, অ্যামাইলোজ সুগার, অ্যামাইলেজ, সুক্রোজকে গ্লুকোজ ফ্রুক্টোজে ভাঙে সুক্রেজ, মল্টোজকে দুটো গ্লুকোজে ভাঙে মল্টেজ, এইরকম আর কি। গ্যালাক্টোসিডেজ মানে গ্যালাক্টোজ, সে সুগার, সেটাকে ভাঙতে। তো যাই হোক, হোয়াট এভার, ভেরি ইন্টারেস্টিং, যা ইটস আ গুড ফাইন্ডিং ও যেটা বললো। আর আরেকটা কথা যেটা, যে এনজাইমের নামের শেষে এজ এর যে ব্যাপারটা, সেটার কারণ হচ্ছে যে ছটা ক্লাস অফ যে এনজাইম আছে সেগুলো শেষ হয় কিন্তু এজ দিয়ে। এইবার একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে এইগুলো কেন আমি জেনারেলাইজড কথাটা এতবার বলছি, কারণ এইগুলো কিন্তু কমন নেম অফ দ্য এনজাইম। এনজাইমের অ্যাকচুয়াল নেমগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট হয়। অ্যালফা 1 3, মানে যেগুলোকে ধরো আমরা সিম্পল বলে থাকি গ্লাইকোসিডেজ, সেটার যদি তুমি অ্যাকচুয়াল নাম পড়তে যাও, অ্যালফা 1 4 গ্লুকোজ 1 ইয়ে লাইফ, এইরকম হয়তো একটা অদ্ভুত নাম পাবে। তো দিস ইজ দ্য থিং এনিওয়ে, দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু ইমপ্রেস আপন ইজ, ইয়া, যদি এই ধরনের প্রোটিয়েজ, লাইপেজ, সুক্রেজ, গ্যালাক্টেজ, মল্টেজ ইত্যাদি সাবস্ট্রেটের ইনিশিয়াল, তারপরে এস ব্রেক করে থাকে ইন জেনারেল। এনিওয়ে, আজকে আমরা শুরু করি। খুব স্টার্ট করতে চাইছি তাড়াতাড়ি, কারণ খুব কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে। হ্যাঁ, আজকে শিল্পা জয়েন করেনি না? শিল্পা নেই? না স্যার, ও নাই আজকে। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। খুব কয়েকটা, কি হলো, নট রেসপন্ডিং। এই না, এই জুমটাকে ঠিক করতে আমার মোটামুটি রোজ 15 মিনিট করে বেরিয়ে যায়। হুম, এই একটা সমস্যার এক হলে হয় কখনো? আরে তো নিজে বুঝতে পারছি দেরি হয়ে যাচ্ছে ক্লাস শুরু করতে। তোমরা যদি অফলাইন ক্লাস কোনোদিনও আমার করো, কোনোদিনও আমাকে 1 সেকেন্ড লেট পাবে না। যে টাইমে ক্লাস শুরু হয় আমি ঠিক সেই টাইমের 5 মিনিট আগে ঢুকে যাব। কিন্তু এইখানে তো হাতে নেই না, 15 মিনিট তো লাগে জিনিসটাকে সেট করতে সবার আগে। আর আমার আদিকালের কম্পিউটার, তাতে এমনিও হয় না। যাই হোক, যেটা হচ্ছে ব্যাপার, যে ওকে, আমার মনে হচ্ছে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে একটা খুব ইন্টারেস্টিং গল্প দিয়ে শুরু করি, ঠিক আছে। গ্লাইকোলাইসিসের ব্যাপারে আমরা লাস্ট ক্লাসে পড়েছি, একটু এনার্জি বাজেটটা দেখব। আজকে যেটা দিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে যে এই যে গ্লাইকোলাইসিস, এই ব্যাপারটা আবিষ্কৃত কিভাবে হলো।
ঠিক আছে, আবিষ্কৃত কিভাবে হলো। ব্যাপারটা হচ্ছে যে ইস্ট এক্সট্র্যাক্ট, ঠিক আছে, ইস্ট এক্সট্র্যাক্ট। নীলাঞ্জনা, নীলাঞ্জনা আছো? হ্যাঁ স্যার আছি। রান্না করতে পারো? কখনো কখনো করেছি একটু। কোনো রান্নায় ইস্ট এক্সট্র্যাক্ট দিয়েছো? ইস্ট দিয়েছো কোনো রান্নায়? হুম, মানে দিতে দেখেছি কিন্তু আমি কখনো করিনি। কি রান্নায় দিতে দেখেছো? একবার মা বাড়িতে ব্রেড বানিয়েছিল, ওটাতে দিয়েছিল। ওটাতে দিয়েছিল ব্রেডে, খুব ভালো কথা। ইউজুয়ালি অনেক সময় কেক টেকে দেয়। তারপরে হচ্ছে যে একটু ওই তন্দুরি রুটি যেগুলো বানানো হয়, হেসেলে খাও তো? হ্যাঁ। তুমি ইয়ে তো জিয়াগঞ্জের তো? হ্যাঁ স্যার। হেসেল আর কি ডিয়ার বললেন কিচেন। স্যার? ইস্ট ইস্ট, হেসেল হেসেল। না না, হেসেল হ্যাঁ না হিসেল কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেসেল হেসেল। ও তুমি তুমি কি জিয়াগঞ্জের? না স্যার, বহরমপুর। ও আচ্ছা, ঠিক আছে, না তাহলে ওটা নীলাঞ্জনা বুঝতে পারছে। হেসেল আর ডিয়ার কিচেন, এই দুটোর তন্দুরি রুটির মধ্যে ডিফারেন্স কি? দুটোতেই খেয়েছো তো? না, ডিয়ার কিচেনে যাইনি। ফুলতলায় যেটা, সুরুচির উল্টো দিকে ডিয়ার কিচেন, নাম শোনোনি? হ্যাঁ কিন্তু স্যার ওখানে যাইনি। হেসেলের তন্দুরি রুটিতে দেখবে ইস্ট দেয়া থাকে। ইস্ট দেয়া থাকলে কি হয়, দেখবে তুমি ওটাকে নিয়ে এলে বাড়িতে, এনে 1 ঘন্টা পর খেলে, তন্দুরি তো গরম করা যায় না, গরম করলে তো পাঁপড় হয়ে যাবে তন্দুরি রুটি যদি গরম করো। 1 ঘন্টা পর খেলে তখনও নরম থাকে। কিন্তু ডিয়ার কিচেনের তন্দুরি রুটি যদি একবার ঠান্ডা হয়ে গেল, তাহলে পুরো চামড়া হয়ে যায়। হুম, তখন কিন্তু ওটাকে খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। ওকে, তাহলে কিন্তু দিস ইজ আ ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তোমাকে একটু ভাবতে হবে। ওকে, কেন না ডিফারেন্সটা হচ্ছে হেসেলের তন্দুরি রুটিতে ইস্ট এক্সট্রাক্ট দেয়া থাকে, ইস্ট দেয়া থাকে, যেটা কিন্তু তোমার ডিয়ার কিচেনের তন্দুরি রুটিতে থাকে না। তাহলে ইস্টে এমন কি আছে যেটা তন্দুরিটাকে নরম রাখতে সাহায্য করে, ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে, কিন্তু ডিয়ার কিচেনের তন্দুরিতে ইস্ট দেয়া থাকে না বলে ওটা নরম থাকে না। তাহলে নীলাঞ্জনা, তোমার নেক্সট হোমওয়ার্ক কি? স্যার একবার বলুন। বলছি তোমার নেক্সট হোমওয়ার্ক কি, তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কি? ওই যে ওটা কেন নরম থাকে। না, ডিয়ার কিচেনে গিয়ে এক তন্দুরি রুটি খেয়ে আসা, ও তবে তো আচ্ছা বুঝবে, স্যার। যে তবে তো ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। আমি তোমাদের এটা বলেছি তো, যে এবার থেকে প্রত্যেকে যে যা খাবে, ধরো চিপস কিনে খাচ্ছ কিংবা কেক কিনে খাচ্ছ, খিদে পাচ্ছে রাস্তায়, সব সময় উল্টো করে দেখবে যে তাতে কতটা ফ্যাট, কতটা কার্বোহাইড্রেট, কতটা তোমার পিউফা, কতটা মিউফা, মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সুগার ইত্যাদি সব আছে। এটা কিন্তু এখন থেকে অভ্যেস বানিয়ে নাও, খুব ভালো অভ্যেস। সায়েন্টিফিক মাইন্ড এইভাবে তৈরি হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এইটা প্রাচীনকাল না হলেও অ্যাটলিস্ট তোমার অষ্টাদশ শতাব্দী মানে 18th সেঞ্চুরিতেও এই ব্যাপারটা জানা ছিল, যে এই ইস্ট এক্সট্রাক্টের অনেক রোল আছে, বিশেষ করে বেকার ইস্ট, যেগুলো ধরো তোমার তন্দুরি রুটি বা নান রুটিতে দেয়া হয়, বা ও বলছে ব্রেড বানানোর ব্যাপারে দেয়া হয়, এইসবে কিন্তু এর খুব একটা রোল আছে। ঠিক আছে, এবারে তো কেন এই নরম থাকার ব্যাপারটা, এটা আমি বলেই দিচ্ছি। কারণ ইস্ট এক্সট্রাক্টের মধ্যে একাধিক এনজাইমস থাকে, যে এনজাইমস গুলো ওই যে ডাফটা আছে, ওই ডাফটাকে নরম রাখে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি তুলতুলে রাখে। ঠিক আছে, অনেক তুলতুলে রাখে এনজাইমস গুলো ব্রেক করে দিলে। এটা আর কিছুই না, যে ওই আজকে সাহিল খুব ভালো কিছু এক্সাম্পল দিল, যেটা এস দিয়ে শেষ হয় না। আমি একটা ছোট্ট জুড়ে দিই এক্সাম্পলে, প্যাপেইন। ঠিক আছে, প্যাপেইন বলে একটা এনজাইম। এই এনজাইমটা কি করে না, এটা কিন্তু কমপ্লেক্স যে প্রোটিনকে সেটাকে ব্রেক করতে সাহায্য করে। ইটস আ প্রোটিয়েজ। এটা কোথায় পাওয়া যায় কেউ বলতে পারবে? এনি আইডিয়া? প্যাপেইন নাম শুনে কিছু মনে হচ্ছে না? কফিতে? পেঁপেতে, ক্যাফিন নয়, প্যাপিন, প্যাপেইন, প্যাপেইন পেঁপেতে পাওয়া যায়। কাজ কি না, এটা প্রোটিনকে
সিম্পল মলিকিউলসে ভেঙে দেয়, ক্যাটাবলিজমে সাহায্য করে। যার দরুন যদি তোমাদের মধ্যে কেউ রান্না জানে না, এটা শুনে আমার খুব দুঃখ লাগছে, কেউ যদি কোনোদিনও পেঁপে দিয়ে মাংস রান্না করে থাকে তাহলে মাংসটা কিরকম হয়? কেন মাংসে পেঁপে দেয়? মাংসটাকে নরম করার জন্য। মাংসটাকে নরম করার জন্য। এক্স্যাক্টলি। তুমি রান্না করতে পারো? হ্যাঁ স্যার আমি জানি। হ্যাঁ, রান্না করতে জানাটা খুব এসেনশিয়াল। এগুলো ছোটখাটো লাইফ স্কিল, সবারই শেখা উচিত। শুধু মেয়েরা কেন শিখবে, ছেলে? ভিনিগার দিয়ে হবে না? হ্যাঁ, ভিনিগার দিয়েও তো করা যাবে। হ্যাঁ, ভিনিগার দিয়েও করা যায়। ওটা ম্যারিনেট করে আর কি, ভিনিগার দিয়ে অবশ্যই করা যায়। ঠিক আছে, তাহলে এই যে প্যাপেন, এতে কি থাকে? ব্যাপারটা হচ্ছে ভিনিগার বা কার্ড, দই দিয়ে যেটা করা, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসিড থাকে। অ্যাসিডের জন্য জিনিসটা পাতলা হয়ে যায়, ছেড়ে যায় আস্তে আস্তে। ওই যে কমপ্লেক্স ফাইবার্স গুলো যেগুলো ধরে রাখে মাংসটাকে, সেটা লুজ হয়ে যায়। কার্ডে ল্যাকটিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। প্যাপেইনে কি হয়, সেই এনজাইমটা যে কমপ্লেক্স প্রোটিন গুলোকে সিম্পল করে দেয়, যার জন্য মাংসটা কিন্তু অনেক তুলতুলে হয়ে যায়। যার জন্য পেঁপে দিয়ে মাংস খাওয়া খুব ভালো জিনিস। এটা কিন্তু মাংস হজম করতে অনেক সাহায্য করে। অত কিছু না হলেও তোমাদের নিশ্চয়ই প্রত্যেকেরই কখনো না কখনো ইনডাইজেশন হয়েছে। দেখবে খুব কমন কিছু ওষুধ কিনতে পাওয়া যায়, গ্যাস্ট্রিকা ফিজ, পেপ ফিজ। এই ওষুধগুলোর মধ্যেও কিন্তু দেখবে পেপসিন, প্যাপিন, এই এনজাইম গুলো থাকে। মানে নর্মালি যদি ডাইজেশন না হয়, ওষুধের সাহায্যে তুমি উৎসেচক গুলো খাচ্ছ, তারা তোমার পাকস্থলী এবং অন্ত্রে গিয়ে ডাইজেশনে সাহায্য করছে। যাই হোক, তো সেই রকম ইস্ট এক্সট্রাক্ট, এর মধ্যে একাধিক এনজাইম যেহেতু থাকে, যেগুলো আমাদের বেকিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্রিউইং ইন্ডাস্ট্রি, মানে অ্যালকোহল প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ বেকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাই জন্য ইস্ট এক্সট্রাক্টকে কিছু লোক, হ্যাঁ, তারা আর কি, হ্যান্স অ্যান্ড এডওয়ার্ড বুচনার, এরা দুজন, তারা কি করছিল যে এই ইস্ট এক্সট্রাক্টকে কমার্শিয়াল এবং মেডিসিনালি কিভাবে ইউজ করা যায়, সেই সময় তো এগুলো খুব হতো যে ওই এক্সট্রাক্টটা নিয়ে কিভাবে কমার্শিয়াল ইউজ করা যায়, পাউরুটি, কেক ইত্যাদি তৈরি করা যায়, বা কোনো মেডিসিনাল গুণ আছে কিনা তার জন্য প্রিজার্ভ করে রাখবে ভেবেছিল। প্রিজার্ভ করার জন্য এবার কোন জিনিসকে নরমালি প্রিজার্ভ করার সব থেকে সহজ উপায় কি? কোল্ড টেম্পারেচারে রাখতে হবে সেটাকে। কোল্ড টেম্পারেচারে রাখতে হবে সেটাকে। অষ্টাদশ শতাব্দীতে তো আর কোল্ড টেম্পারেচারের ফ্রিজ সেভাবে ছিল না। আর কি উপায় আছে? আম এয়ারটাইট করে রাখা। এয়ারটাইট করে রাখা, গুড। গাঢ় নুনে বা তেলের মধ্যে রাখলেও তো কোনো জিনিস প্রিজার্ভ করা যাবে। ভেরি গুড। নাম কি? নীলাঞ্জনা। ও, নীলাঞ্জনা। আচ্ছা, নুনের মধ্যে বা তেলের মধ্যে রাখলেও প্রিজার্ভ করা যাবে। আমটা নষ্ট হয়ে যায়, তাই আমরা কিভাবে আমটাকে রেখে দিই? সিরাপে। হ্যাঁ, সিরাপ করে রাখি। তো সিরাপ করে রাখলে কেন ওটা নষ্ট হয় না? বা আমসত্ব করে রাখলে কেন নষ্ট হয় না? কি থাকে? ব্যাকটেরিয়া গুলো বাঁচবে না ওর মধ্যে, কারণ ওটা তো হাইপারটনিক হাই সলিউশন। কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়া বাঁচবে। লবণ বা এক্স্যাক্টলি, মানে প্রচুর পরিমাণে সুগার থাকে। ঠিক আছে, নরমালি বাড়িতে যে আমের সিরাপ বা আমসত্ব বানানো হয়, তাতে তো খুব একটা সোডিয়াম বেনজয়েড দেয়া হয় না, উইচ ইজ আ প্রিজারভেটিভ, যেটা বেশি খাওয়া উচিত না। তাহলে প্রচুর পরিমাণে সুগার থাকে। যে কোনো জিনিসে যদি প্রচুর পরিমাণে চিনি বা লবণ থাকে, সেটা কিন্তু সহজে নষ্ট হয় না। তোমরা যেটা বলছিলে, ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না, কারণ আমরা জানি যে আমরা যখন গার্গেল করি, গলা ব্যথা হলে গার্গেল করি, তখন কি হয়? তখন ব্যাকটেরিয়া মরে যায়। কেন না? নুন জলে, ঈষৎ উষ্ণ নুন জলে গার্গেল, মানে ওইখানে নুনের পরিমাণ এত বেশি থাকে যে ব্যাকটেরিয়ার কোষ থেকে জল বেরিয়ে ব্যাকটেরিয়া ফেটে মরে যায়। এখানেও সেই সেম ব্যাপার। তাহলে ওরাও যেটা করলো, ভাবলো যে ইস্টের থেকে তো বার করলাম, ইস্টের সেলগুলোকে ফাটিয়ে এক্সট্রাক্টটা বার করলাম, কিন্তু এবার তো আজকেই তো সব পাউরুটি ইত্যাদি বানিয়ে নেব না, এটাকে প্রিজার্ভ করে রাখতে হবে। তাহলে প্রিজার্ভ করে রাখার জন্য সব থেকে সহজ টেকনিক কি? আমরা প্রচুর পরিমাণে, হ্যাঁ, নুন জল বা চিনি দিয়ে আমরা রাখবো। ভেরি গুড। ঠিক আছে, এইবার যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে, তো ওরা কি করলো, প্রচুর পরিমাণে চিনি, মানে আমাদের টেবিল সুগার যেটা সুক্রোজ, সেই সুক্রোজ দিয়ে এই সাবস্টেন্সটাকে কিন্তু প্রিজার্ভ করে রাখলো। ঠিক আছে, এইবারে আশ্চর্য, ওরা ইস্ট এক্সট্রাক্ট পাউরুটি বানানোর কাজে ব্যবহার করবে, বেশ কিছুদিন ধরে বানাবে, যার জন্য
চিনি দিয়ে রাখলো, কি দেখা গেল কয়েকদিন পর? মোস্ট স্ট্রেঞ্জ অবজারভেশন। তাও ভালো আমকে মাজা হিসেবে প্রিজার্ভ করা হয়, এটা বলনি তোমরা। অ্যাডে দেখায় না যে আম পাওয়া যাচ্ছে না কিন্তু মাজা পাওয়া যাচ্ছে। যাই হোক, তো দেখ কিছুদিন পর ওরা দেখলো যে ইস্ট এক্সট্রাক্টকে কিন্তু সুক্রোজ প্রিজার্ভ করতে পারছে না, উল্টে দেখা যাচ্ছে যে যে সুক্রোজটা দেয়া হয়েছে সেটা অ্যালকোহলে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, মানে ইট হ্যাজ গট ট্রান্সফর্মড ইনটু অ্যালকোহল। ইউ হ্যাভ গিভেন দ্য সুক্রোজ ফর প্রিজার্ভিং দ্য ইস্ট এক্সট্রাক্ট, বাট ইট হ্যাজ গট ট্রান্সফর্মড ইনটু অ্যালকোহল। এইবার ওদের প্রথম মনে হলো, দুজনেই সায়েন্টিস্ট ছিলেন, তোমরা সেরেন্ডিপিটি সিনেমাটা দেখেছো? নালে দেখে নেবে, ওকে? এইবার ওদের একটা কথা মনে হলো যে না, এতদিন আমরা ভাবতাম যে মেটাবলিজম শুধু সেলের মধ্যে হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না, মেটাবলিজমটা শুধু কিন্তু কোষের মধ্যে হচ্ছে এরকম না, কোষের বাইরেও সেটা হতে পারে। আমি ইস্টের যে নির্যাস, ইস্টের কোষের যে নির্যাস, সেই নির্যাসটা নিয়েছি এবং সেটাকে প্রিজার্ভ করার জন্য আমি প্রচুর চিনি দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে চিনিটা তো থাকছেই না, উল্টে চিনিটা অ্যালকোহলে পরিণত হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? ওয়াই? হ্যাঁ, এবং সায়েন্টিস্ট তারা আরো কিছু এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্ট করে তারা কি দেখতে পেলেন যে দুটো ব্যাপার ঘটছে। একটা ব্যাপার হচ্ছে যে এই যে নির্যাসটা আছে, এই নির্যাসের মধ্যে যদি আমি ইনঅর্গানিক ফসফেট দিই, ইনঅর্গানিক ফসফেট যদি আমি দিই, তখন কি হচ্ছে যে এই যে প্রসেসটা, এই যে প্রসেসটা, বায়োকেমিক্যাল রিয়াকশন, কোনো তো নিশ্চয়ই জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে যার মাধ্যমে এই শর্করাটা অ্যালকোহলে পরিণত হচ্ছে। তো সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু ত্বরান্বিত হচ্ছে, ঠিক আছে, এবং অনেক বেশিক্ষণ ধরে হতে পারছে। আমি যদি ইনঅর্গানিক ফসফেট দিই, তাহলে এই ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হচ্ছে এবং অনেক বেশিক্ষণ ধরে হতে পারছে। যার থেকে তাদের মনে হলো নিশ্চয়ই এই বিক্রিয়ার মধ্যে অনেকগুলো এমন স্টেপ আছে যেখানে কিন্তু ফসফোরিলেশন ঘটছে, ফসফেট অ্যাডিশন ঘটছে। আজকে আমরা পাথওয়েটা পড়ছি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, কিন্তু এগুলো আবিষ্কৃত কিভাবে হয়েছিল? হাউ ইট গট, মানে ডিসকভার্ড, it involved a series of experiments over a long span of time. And as a student of biochemistry, it's your responsibility to think that how those processes were discovered some 125 years back. এখন যে কোনো প্রসেসকে ডিসকভার করার সব থেকে ইজিয়েস্ট উপায় কি কি বলতো? কিভাবে খুব ইজিলি তুমি যে কোনো বায়োকেমিক্যাল রিয়াকশনকে আর কি খুব ইজিলি ডিসকভার করতে পারো? কোনো আইডিয়া আছে কিভাবে করা যেতে পারে? আজকালকার দিনে এটা খুব সহজ হয়ে গেছে। কিভাবে করা যেতে পারে? ঠিকভাবে বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। ধরো গ্লুকোজ আছে, হ্যাঁ, গ্লুকোজটা বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি ইট ইজ প্রডিউসিং 6 কার্বন ডাইঅক্সাইড এন্ড 6 ওয়াটার। সো হাউ ডু ইউ এইটা যদি তোমাকে আমি প্রমাণ করতে বলি, তুমি অ্যাজ আ বায়োকেমিস্ট কি ধরনের এক্সপেরিমেন্ট করবে? যে ওই গ্লুকোজটা কার্বন ডাই অক্সাইডেই ভাঙছে আর ওয়াটারেই ভাঙছে, এটা তুমি অ্যাজ আ বায়োকেমিস্ট কি ধরনের এক্সপেরিমেন্ট করবে ওই বলো? পড়েছো কিন্তু তোমরা ক্লাস 12-এ ফটোসিনথেসিসে পড়েছো তো? স্যার ওই একটা জিনিসকে চেঞ্জ করে ওটার জায়গায় অন্য লাগাবো। হ্যাঁ, সেই অন্যটা কি লাগাবে? স্যার কার্বনের অন্য একটা আইসোটোপ ইউজ করব। ভেরি গুড, ভেরি গুড, এক্স্যাক্টলি এই রকমই। সালোক সংশ্লেষে পড়েছো তো যে ফটোলাইসিস অফ ওয়াটার কিভাবে ধরা হচ্ছে? হ্যাঁ, ফটোলাইসিস অফ ওয়াটার হয়ে যে অক্সিজেন ইভলভ করছে, এটা কিভাবে ধরা হচ্ছে? আমরা যখন অক্সিজেনটাকে
রেডিও অ্যাক্টিভলি ট্যাগ করে দিচ্ছি। ও সেটাই বলছে যে কার্বনটার একটা আইসোটপ নিচ্ছি C14, যেটা কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ আইসোটপ। তাহলে আমি যদি গ্লুকোজের কার্বনটাকে রেডিও অ্যাক্টিভলি ট্যাগ করে দিই, আমি কি দেখতে পাবো? যে কার্বন ডাই অক্সাইডটা ইভলভ হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটাও কিন্তু রেডিও অ্যাক্টিভ হবে। হবে তো? যদি গ্লুকোজের যে কার্বনটা আছে সেটা আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডেই ভেঙে যায়, তাহলে যে কার্বন ডাই অক্সাইডের কার্বনটা আছে সেটাও রেডিও অ্যাক্টিভ হতে হবে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ স্যার হবে। সিমিলারলি এটা আমরা হাইড্রোজেনকে ট্যাগ করতে পারি, অক্সিজেনকে ট্যাগ করতে পারি। কিন্তু এই কথাগুলো আজকে যেভাবে বসে বলা যাচ্ছে, 1890 সালেও এই ধরনের এক্সপেরিমেন্ট ছিল, বাট দোজ ওয়ার নট দ্যাট ইজি। তাই কিছু প্রিলিমিনারি রিসার্চ আমাদের করতে হয়েছিল সেই সময় বিজ্ঞানীদের, যে না আমি যখন প্রচুর ফসফেট যুক্ত করছি, আমি কি দেখতে পাচ্ছি যে এই যে বিক্রিয়াগুলি এগুলো ত্বরান্বিত হচ্ছে। প্রথমে তো আমাকে এইটা বুঝতে হবে যে ইস্ট কোষের হ্যাঁ মধ্যে নির্যাসের মধ্যে এমন কিছু আছে যেটা আমার সুগারকে অ্যালকোহলে ট্রান্সফর্ম করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্রান্সফরমেশনের ব্যাপারটা, এটা অবশ্যই কিছু জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এবং সেই বিক্রিয়াগুলি ত্বরান্বিত হচ্ছে। কখন ত্বরান্বিত হচ্ছে? যখন আমি প্রচুর পরিমাণে কখন ত্বরান্বিত হচ্ছে? যখন আমি ইনঅর্গানিক ফসফেট বাইরে থেকে সাপ্লাই করছি। তার মানে নিশ্চয়ই ইনঅর্গানিক ফসফেটের কোনো রোল আছে। তার মানে হতেও পারে যে এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে ফসফোরিলেশন রিঅ্যাকশন ঘটছে। আর কি দেখা গেল? আর দেখা গেল এই নির্যাসটিকে যদি আমি হিট দিই, হ্যাঁ যে নির্যাসটি আমি পেলাম ইস্ট কোষের মধ্যে থেকে, তাতে যদি আমি হিট দিই, গরম করি, তখন কিন্তু সুগারের থেকে এই যে অ্যালকোহলের ট্রান্সফরমেশনটা, শর্করা থেকে যে অ্যালকোহল তৈরি করার ব্যাপারটা, সেটা হচ্ছে না। দেন অ্যান্ড দেয়ার এদের মনে হলো নিশ্চয়ই কিছু প্রোটিন আছে। প্রোটিন কি ধরনের প্রোটিন? না উৎসেচক বা এনজাইম, যারা কিন্তু রেসপন্সিবল এই ধরনের সুগারকে আলটিমেটলি এই যে ধরনের সুগারকে কনভার্ট করা ইনটু দ্য অ্যালকোহল। Okay, so this was the initiation of the idea of glycolysis. বোঝা গেল ব্যাপারটা? কেউ না বুঝলে বলো। দেখো তোমরা তো এই রিঅ্যাকশন মুখস্থ করাটা তো খুব বড় ব্যাপার না, এগুলো সবাই করতে পারে, কিন্তু এই জিনিসগুলো কিভাবে হচ্ছে সেটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা দেখেছিলাম তাহলে গ্লাইকোলাইসিসের যেখানে খরচার খাতা যদি আমরা দেখি, সেখানে দুটো এটিপি কিন্তু খরচা হচ্ছে, এবং আমরা তারপরে যদি লাভের খাতা দেখি, তাহলে লাভের খাতায় কটা এটিপি তৈরি হচ্ছে? চারটে। এখানে দুটো, এখানে দুটো। কেন না এটা একটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে দেখানো হয়েছে, দুটো গ্লিসারলডিহাইড 3 ফসফেট আছে, চারটে এটিপি তৈরি হচ্ছে। আর কি তৈরি হচ্ছে? হ্যাঁ, NADH তৈরি হচ্ছে, দুটো NADH তৈরি হচ্ছে। তাহলে চারটে এটিপি তৈরি হলো, দুটো এটিপি খরচা হলো, তাহলে হাতে কটা থাকলো? দুটো থাকলো, আর দুটো NADH থাকলো। আর কি বেরিয়ে গেল? আর এই জল বেরিয়ে গেল। তবে এই জলের হিসাবটা আমি করব না, কারণ গ্লুকোজ ভেঙে যে জলটা তৈরি হয়, যার হিসাব আমরা করে থাকি, সেই জলটা কিন্তু আলটিমেটলি আমার তৈরি হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে। এই মুহূর্তে আমরা জলের হিসাবে আসবো না, কারণ জল খরচা হবে, আবার জল দরকারও হবে বিভিন্ন রিঅ্যাকশনের জন্য। তাহলে গ্লাইকোলাইসিস থেকে আমরা দুটো এটিপি পেলাম হাতে, আর দুটো NADH পেলাম। এবারে একটা ছোট্ট জিনিস তোমাদের বোঝাই, সেই জিনিসটা এইখানে লেখা আছে, সেটাকে বলে সাবস্ট্রেট লেভেল। এই যে যেটুকুকে আমি করেছি দেখো, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন কথাটার মানে হচ্ছে যে কোনো রিঅ্যাকশনের দরুন, হ্যাঁ, যদি একটা এনজাইম কি ক্যাটালাইজ করছে, যে আমরা 7 এবং 10 নম্বর স্টেপে দেখতে পাচ্ছি, একটা ফসফেট গ্রুপ এডিপি তে ট্রান্সফার করে সেটাকে এটিপি তৈরি করা হচ্ছে। ঠিক আছে?
এই ধরনের জিনিস, ঠিক আছে, এই ধরনের এনজাইম ক্যাটালাইজ রিঅ্যাকশন যেখানে এই একটা ফসফেট গ্রুপ, ঠিক আছে, তোমার এডিপি তে ট্রান্সফার করা হলো, করে কি করা হলো না এটিপি তৈরি করা হলো, এই ধরনের ফসফোরিলেশনকে বলা হচ্ছে গিয়ে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ঠিক আছে, ফসফেট গ্রুপটা নেওয়া হলো, নিয়ে সেটাকে যে ফসফোরিলেটেড সাবস্ট্রেট ছিল সেখান থেকে এডিপিতে ট্রান্সফার করে এটিপি তৈরি করা হলো। আমরা একটু রিঅ্যাকশনটা দেখে রিপিট করবেন। হ্যাঁ, রিপিট করছি। দেখো এইখানে তোমার 1,3 বিসফসফোগ্লিসারেট আছে। এইবারে ব্যাপারটা কি হচ্ছে, এই যে এনজাইমটা, হ্যাঁ, ফসফোগ্লিসারেট কাইনেজ, এ কি করছে, এই যে 7 নম্বর স্টেপে এ একটা ফসফেট গ্রুপ এই সাবস্ট্রেট থেকে নিচ্ছে, একটা ফসফেট গ্রুপ এই সাবস্ট্রেট থেকে নিচ্ছে, নিয়ে এ এডিপি তে ট্রান্সফার করছে, যার দরুন এটিপি তৈরি হচ্ছে। তাহলে যেহেতু এই ফসফোগ্লিসারোকাইনেজ একটা সাবস্ট্রেট থেকে ফসফেট গ্রুপ নিয়ে এডিপি তে ট্রান্সফার করলো এবং এটিপি তৈরি হলো, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। আবার এইখানে দেখো পাইরুভেট কাইনেজ কি করছে, এই যে ফসফোইনল পাইরুভেট এখান থেকে একটা ফসফেট গ্রুপ নিচ্ছে, দিস ইজ দ্য সাবস্ট্রেট ফর দ্য এনজাইম পাইরুভেট কাইনেজ। তাহলে ও এখান থেকে একটা ফসফেট গ্রুপ নিচ্ছে, নিয়ে এই এডিপি তে ট্রান্সফার করছে এবং এটিপি তৈরি করছে। এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ক্লিয়ার? আচ্ছা, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা গ্লাইকোলাইসিসের শেষে আমরা দেখলাম যে কি হলো না, আমার 4টে এটিপি তৈরি, 2টো খরচা, মানে 2টো এটিপি পেলাম, 2টো এনএডিএইচ পেলাম। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে তোমরা এক্ষুনি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এক্ষুনি আপনি বলছিলেন যে ইনঅর্গ্যানিক ফসফেট যদি আমি বেশি দিই তাহলে ত্বরান্বিত হচ্ছে, গ্লাইকোলাইসিস যে প্রসেসটা সেটা ত্বরান্বিত হচ্ছে, জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো। কিন্তু আপনি একটু দেখান তো এখানে কোথায় ইনঅর্গ্যানিক ফসফেট লাগছে? এইখানে যে ফসফেটটা পাওয়া যাচ্ছে সেটা তো এটিপি থেকে পাওয়া যাচ্ছে, এটিপি তো ইনঅর্গ্যানিক ফসফেট দিচ্ছে না, এটিপি তো ভালো মতো একটা অর্গ্যানিক মলিকিউল। এখানে যে ফসফেটটা পাওয়া যাচ্ছে সেটাও এটিপি থেকে পাওয়া যাচ্ছে, তাহলে এটিপি একটা ভালো মতো অর্গ্যানিক মলিকিউল। তাহলে এখানে ইনঅর্গ্যানিক ফসফেট আপনি কোথা থেকে পাচ্ছেন? মন দিয়ে দেখো, এখানে আমাদের গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছে, তো গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছে। এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট কিন্তু এখানে কনভার্ট হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারেট। তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে একটা ফসফেট ছিল, কিন্তু 1,3 বিসফসফোগ্লিসারেটে 2টো ফসফেট আছে। তাহলে আরেকটা ফসফেট কোথা থেকে আসছে? আরেকটা ফসফেট কিন্তু এটিপি থেকে আসছে না, এইটা কিন্তু ইনঅর্গ্যানিক ফসফেট। সেলের মধ্যে যে ইনঅর্গ্যানিক ফসফেট আছে সেই ফসফেটটা কিন্তু যুক্ত হচ্ছে টু গ্লিসারালডিহাইড 3 ফসফেট টু ফর্ম দা 1,3 বিসফসফোগ্লিসারেট। অ্যাডিশনালি অক্সিডেশন ইজ অকারিং। ঠিক আছে, এখানে যে এনজাইমটা ইনভলভ, এনজাইমটা হচ্ছে গিয়ে গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস। That is why if we have more inorganic phosphates, then glycolysis, the process of glycolysis is basically facilitated. Okay, also we could see that if we heat kill these enzymes গুলোকে যদি আমরা হিট দিয়ে ডিনেচার করে দিই, তখন ডেফিনেটলি গ্লাইকোলাইসিস প্রসেসটা কিন্তু অত স্মুথলি প্রসিড করতে পারবে না। ওকে, ঠিক আছে। নেক্সট স্টেপে আমরা এইটা ভাবি যে এই যে পাইরুভেটটা তৈরি হলো, এই পাইরুভেটটা এবার কি হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে পাইরুভেটটা তৈরি হলো, এই পাইরুভেটটা এবারে যাবে গিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। না, গ্লাইকোলাইসিস কোথায় হয়েছে? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস থেকে তাহলে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যাওয়ার জন্য ও 2টো মেমব্রেন পেরোতে হবে। কি কি 2টো মেমব্রেন পেরোতে হবে? মাইটোকন্ড্রিয়া ইনার আর আউটার মেমব্রেনটা। হ্যাঁ, ইনার এবং আউটার মেমব্রেন, তারপরে ও ম্যাট্রিক্সে পৌঁছবে, মানে মাঝামাঝি জায়গায়।
এবার আমরা জানি মাইটোকন্ড্রিয়ায় ক্রিস্টি কাকে বলে, ইনার মেমব্রেন কি, আউটার মেমব্রেন কি, ইন্টার মেমব্রেন স্পেস কি। এখানে যেটা এইটা দেখা যে ও আউটার মেমব্রেনটা খুব সহজে পেরোতে পারবে, কেন না আউটার মেমব্রেনে এই ধরনের ছিদ্র আছে, ঠিক আছে। পোরিনস বলে কিছু প্রোটিন থাকে মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেনে, যার যে এই পোরিনস গুলো কি করছে যে না মোটামুটি সাইটোপ্লাজমে যা মলিকিউলস আছে, বিগ মলিকিউলস মানে প্রোটিন টোটিন ওই ধরনের ম্যাক্রোমলিকিউল বাদ দিলে আদারওয়াইজ যা স্মল মলিকিউলস আছে ধরো পাইরুভেট, ওকে, তাদেরকে কিন্তু খুব ইজিলি পাস করতে দেয়। পাস করে এবারও ইন্টার মেমব্রেন স্পেসে চলে এলো, সাইটোপ্লাজম থেকে আউটার মেমব্রেন দিয়ে ইন্টার মেমব্রেন স্পেসে চলে এলো, এখনো কোনো অসুবিধা নেই। কিন্তু এইবারে ইনার মেমব্রেন টপকানোর জন্য এই পার্টিকুলার পাইরুভেটের একটা কিন্তু ক্যারিয়ার প্রোটিন দরকার। তাহলে থ্রু ও আউটার মেমব্রেন ইজিলি ক্রস করে ইন্টার মেমব্রেন স্পেসে চলে এলো, কিন্তু ইন্টার মেমব্রেন স্পেস থেকে এইবারে তোমার ম্যাট্রিক্সে ঢোকার জন্য ইট নিডস আ ক্যারিয়ার প্রোটিন, ওকে। তারপরে once it goes inside the matrix, then what happens? Then this is the reaction. Pyruvate is converted into acetyl coenzyme A by a big enzyme complex that is known as pyruvate dehydrogenase. Pyruvate dehydrogenase enzyme complex এর সাহায্যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে pyruvate is converted into acetyl coenzyme A. Okay. Now, in this process, that is in the conversion of pyruvate to acetyl CoA, in the mitochondrial matrix using pyruvate dehydrogenase enzyme complex, what is happening? Another NAD plus is getting converted to NADH. ডিহাইড্রোজেনেস কি করবে? হাইড্রোজেন রিমুভ করবে। হাইড্রোজেন রিমুভ করে সেটাকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না, সেটাকে কারোর সাথে যুক্ত করতে হবে। কার সাথে যুক্ত হবে? NAD প্লাস এর সাথে, দিয়ে NADH তৈরি হবে। প্রশ্নটা হচ্ছে এমনি কেন ছেড়ে দেওয়া যাবে না? পাইরুভেট ডিহাইড্রোজেনেস পাইরুভেট থেকে ডিহাইড্রোজেনেট করছে, হাইড্রোজেন বার করে দিচ্ছে, সে হাইড্রোজেনটাকে তো এমনিও ছেড়ে দিতে পারতো, NAD প্লাস এর সঙ্গে যুক্ত কেন করতে হলো? এমনি ছেড়ে দিলে কি সমস্যা হতো? এনিওয়ান? তাহলে আবার পিছনের প্রোডাক্টটাও তো আবার তৈরি হতে পারতো। না, এমনি যদি ছেড়ে দিত সব থেকে যেটা সমস্যা হতো পিএইচ কমে যেত। কোন সেলুলার প্রসেসে হাইড্রোজেন অ্যাকসেপ্টার ছাড়া কখনো হাইড্রোজেন রিমুভ হয় না কোথাও থেকে। কারণ কেউ যদি হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করার জন্য না থাকে আর কোনো সাবস্ট্রেট থেকে যদি পরপর হাইড্রোজেন বের করে দেওয়া হয়, then the pH will reduce drastically and all the enzymes will eventually stop functioning. কারণ আমরা জানি প্রত্যেক উৎসেচকের একটা অপটিমাম পিএইচ আছে। ওইভাবে যদি আমরা হাইড্রোজেন ছেড়ে দিতে থাকি সেলের ফ্লুইডের মধ্যে, পিএইচ প্রচন্ড কমে যাবে এবং অ্যাসিডিক হয়ে যাবে, এবং যে প্রোটিনস গুলো আছে তোমার ইনক্লুডিং দ্য এনজাইমস সেগুলো সব ডিনেচার করে যাবে। সো দ্যাটস নট রিকোয়ার্ড, মানে সেটা একেবারেই অভিপ্রেত নয়। যার জন্য আর কি এই হাইড্রোজেনটা NAD প্লাসে আর কি যুক্ত করা হচ্ছে, NADH তৈরি করা হচ্ছে। তার সঙ্গে কি পাইরুভেট ডিহাইড্রোজেনেস আর কি করছে? একটা কার্বন ডাই অক্সাইড বার করে দিচ্ছে, যাতে পাইরুভেটটা 3 কার্বন ছিল কিন্তু সেটা তৈরি করলো অ্যাসিটাইল কোয়ে which is 2 কার্বন। যার জন্য এই পাইরুভেট ডিহাইড্রোজেনেসের যে টোটাল কাজটা এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ কেন? পাইরুভেটের অক্সিডেশন হচ্ছে, হাইড্রোজেন রিমুভ হচ্ছে। ডিকার্বক্সিলেশন কেন? না কার্বন ডাই অক্সাইড রিমুভ হচ্ছে। ডিকার্বক্সিলেশন কেন? না কার্বন ডাই অক্সাইড রিমুভ হচ্ছে, এবং এটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো। হোয়াট ইজ দিস কোএনজাইম এ? ইট ইজ আ ডেরিভেটিভ অফ ভিটামিন প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে, ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড, সেটার ডেরিভেটিভ হচ্ছে এই কোএনজাইম A। দ্যাট ইজ ওয়াই দিস ভিটামিনস আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রপার মেটাবলিজম, মানে প্রোডাকশন অফ এটিপি, ঠিক আছে। কারণ বিভিন্ন স্টেপে এই NAD প্লাস বলো, FAD প্লাস বলো, কোএনজাইম A বলো, দিস অল আর ডিফারেন্ট ভিটামিন ডেরিভেটিভস। ওকে, তো
তো এইভাবে আমাদের কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এইবারে তারপরেও একটা অসাধারণ সুন্দর পাজল আছে, একেবারে ডিটেকটিভ গল্পের মতো, কিন্তু আজ আর সময় নেই, সেটা আমরা কালকে বলবো। এই কালকে 8টার সময় আবার আমরা মিট করব, করে আমরা ক্রেবস সাইকেলের গল্প বলবো। আজকে যদি কেউ কিছু না বুঝতে পেরে থাকো আমাকে জিজ্ঞেস করো। স্যার যে হাইড্রোজেনটা বেরোচ্ছে ওটা H প্লাস হয়ে বেরোচ্ছে? হ্যাঁ, হাইড্রোজেন যেটা বেরোচ্ছে সেটা তোমার H প্লাস হয়ে বেরোচ্ছে। তাহলে NADO প্লাস NAD, HO প্লাস ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে NADO প্লাস HO প্লাস এই দুটো কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন, রাইট? ওকে, আমি এটা আনসার করব না, আই উইল জাস্ট গিভ ইউ ওয়ান হিন্ট। ইট ইজ রিটেন অ্যাজ NADH প্লাস H প্লাস। কে করলো কোয়েশ্চেনটা আমায়? নীলাঞ্জনা। হ্যাঁ, ইট ইজ রিটেন অ্যাজ NADH প্লাস H প্লাস। কেন লেখা হয় সেটা তুমি আমাকে কালকে বলবে। হ্যাঁ, যদি না বলতে পারো আমি ডেফিনেটলি এক্সপ্লেন করে দেবো। আর কার কি কোয়েশ্চেন তাড়াতাড়ি বলো, 25 সেকেন্ড বাকি আছে। সাবস্ট্রেট লেভেল যেটা বললেন ওটা ঠিক আরেকবার বলে দাও। ওটা ঠিক আছে, ওটা তাহলে কালকে বলে দেবো, কারণ এখন আর সময় নেই। সাবস্ট্রেট লেভেল শুনে নাও, কিছুই না, একটা সাবস্ট্রেটের থেকে একটা ফসফেট গ্রুপ এডিপি কে ট্রান্সফার করা হচ্ছে টু প্রোডিউস এটিপি। সাবস্ট্রেটের থেকে একটা ফসফেট গ্রুপ নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে, লাইক 1,3-বিসফসফোগ্লিসারেট, সেখান থেকে একটা ফসফেট গ্রুপ নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে এডিপি কে ট্রান্সফার করে দিচ্ছে এনজাইমটা টু প্রোডিউস দ্য